সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, আরও রয়েছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আলোচনা শুরুর আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে আমাদের বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা উল্লেখযোগ্য খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, আপনি জানেন সারা দেশে বইছে তীব্র তাপদাহ, অতিষ্ঠ জনজীবন। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মঙ্গলবার সাতক্ষীরা, রাজশাহী এবং মুন্সিগঞ্জ সহ ৩ জেলায় ৪ জন মারা গেছে অতিরিক্ত গরমে। অন্যদিকে আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী শুক্র শনিবার নাগাদ স্বস্তির বৃষ্টি বা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মানে এবার আসি রাজনৈতিক খবরের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া এবং এই দলটির কোনো মাথা মুন্ডু নেই। তিনি আরও বলেছেন, বিএনপি আন্দোলন এবং সন্ত্রাসী আন্দোলনের নামে যেই সন্ত্রাস এবং ভাঙচুর করছে সেটা ইসরায়েলের বর্বরতাকেও হার মানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলছে তখন সেই আন্দোলন দমনের জন্য সেই দেশের পুলিশ ধরপাকড় হচ্ছে এবং আক্রমণ চালাচ্ছে। তাহলে সেই দেশটির মানবাধিকার কোথায়? অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে মানবাধিকারের প্রশ্ন তুলেছেন এবং তিনি আরও বলেছেন, যারা বাংলাদেশে এসে মানবাধিকার খুঁজে বেড়ায় তাদের মানবাধিকার কোথায়, এ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সাথে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিরপরাধ 2 বাংলাদেশিকে হত্যার বিষয়টিও প্রধানমন্ত্রী নজরে এনেছেন এবং তিনি এর জবাব চেয়েছেন। অর্থাৎ যে নিরপরাধ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে তাদের বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির বৈঠকেই এই সব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে মঙ্গলবার রাত 9টায়। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে 16,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে মঙ্গলবার রাতে, দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত 22 এপ্রিল উৎপাদন হয়েছিল 16,233 মেগাওয়াট। তবে এ নিয়ে বিএনপি নেতারা কিন্তু বলেছেন, এত বিদ্যুৎ উৎপাদন হলেও এত লোডশেডিং কেন, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ কেন জনজীবন? বিএনপি নেতারা সমালোচনা করে বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের নামে বিদেশে টাকা পাচার করছে ক্ষমতাসীনরা। রেমান, এই ছিল আমার কাছে সব শেষ তথ্য। জি বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে মহান মে দিবস, 1 মে। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ কামনা করছি এবং সেই সঙ্গে তাদের যে আজকের দিবসটি, সেই দিবসটির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। আলোচনা শুরু করতে চাই ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ আপনাকে দিয়ে, যেটি আমাদের বার্তা সম্পাদক সবশেষ সংবাদ শিরোনাম জানাচ্ছিলেন যে দেশের ইতিহাসে সর্বোচ্চ 16,400 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন হয়েছে। এটা অত্যন্ত সুখবর বটে, কিন্তু এই সুখবরটা যখন আসে তখন প্রচণ্ড দাবদাহের মধ্যে সারা দেশে যখন লোডশেডিং হয় এবং এটা নিয়ে বিরোধীরা সমালোচনা করে, তখন এই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড আসলে কি আসে যায়? দেখুন, এটা তো একটা বেঞ্চমার্ক। আপনার ধাপে ধাপে আমরা আজকে এই 16,400 মেগাওয়াটের অবস্থানে পৌঁছেছি। এটা ডেফিনেটলি ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, এতে কোনো সন্দেহ নেই। এবং এটি তো একদিনে আজকে এক লহমায় এই জায়গাটা আমরা পৌঁছাইনি। এখন ধরুন সরবরাহ এবং চাহিদার যে তারতম্য, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে তীব্র আপনার তাপাদহের মধ্যে আমরা দিনানিপাত করছি, সেখানে চাহিদা হঠাৎ করে আকাশচুম্বী হয়েছে, সেই তুলনায় সরবরাহ হয়তো অপ্রতুল। তো সেই কারণে এখন পুরো দেশে সবাই যদি শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় নিজেদের দেখতে চান বা নিজেদের হাজির করেন, সেরকম একটা পরিবেশ পরিস্থিতিতে ন্যাচারালি স্বাভাবিক যে চাহিদা তা ছাপিয়ে অনেক দূর যাওয়ার মতো
পর্যাপ্ত পরিমাণ সরবরাহ হয়তো 16,400 আপনার মেগাওয়াট অপ্রতুল। জি, মুফাজ্জল করিম, একই প্রশ্ন আপনার কাছে। এই যে চাহিদা যোগান, এই অর্থনীতির সূত্র দীর্ঘদিন ধরে শুনি, আসলে দীর্ঘ 15 বছরের পরে এখন আবার 16 বছর ক্ষমতায়, এখন যদি এসে এই কথা শুনতে হয় যে চাহিদা যোগানের তারতম্য আছে, তাহলে বিষয়টা কেমন? তবু আমি বলবো যে অবশ্যই বিগত 20-25 বছরের যদি আমরা বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহের চিত্রটা পর্যালোচনা করি, তাহলে দেখবো যে হ্যাঁ, আমরা কিছুটা তো এগিয়ে গেছি বটেই। সেই অতীতের দিনগুলোতে লোডশেডিং বা অনেক বেশি ছিল, সেখান থেকে যাই হোক সম্মিলিত প্রচেষ্টায় মোট কথা এখানে আসা গেছে। তো এই অবস্থার হয়তো আরও উন্নতি হবে চেষ্টা করলে পরে, এটা মনে করার যথেষ্ট কারণ আছে। বিশেষ করে যারা বিদ্যুৎ সরবরাহ, উৎপাদন এবং সরবরাহের ব্যাপারে নিয়োজিত আছেন, তারা যদি সমস্যা কোথায়, কি কারণে লোডশেডিং এখনো করতে হচ্ছে, এটা যদি চিহ্নিত করতে পারেন, তাহলে অচিরেই আশা করি এই অবস্থা থাকবে না। আমি আশাবাদী এই ব্যাপারে। যেই সমালোচনাগুলি হয় যে বিদ্যুৎ খাতে বাজেট প্রচুর ছিল, অনেক পরিকল্পনা নেওয়া হয়েছিল, তারপরে যে রেন্টাল, কুইক রেন্টাল এবং বিরোধীদের অভিযোগ যে টাকা পাচার, নানা কিছু, এইসব বিষয়ে নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার একটু বক্তব্য জানতে চাই। দেখুন, যে সমালোচনাটা শাসক দলের পক্ষ থেকে করা হয়, শাসক দলের বিরুদ্ধে করা হয়, শাসক দলের পক্ষ থেকে করা হয় আগের সরকারের জি যারা ছিলেন তাদের ব্যাপারে, যে তারা প্রচুর খাম্বা তৈরি করেছেন, বিদ্যুৎ হাজির করতে পারেননি। এখন কোন সরকারই তো চিরস্থায়ী না, যখন ভিন্ন সরকার আসবে তখন হয়তো দেখা যাবে যে এই বিষয়গুলো, যে সমালোচনা হচ্ছে যে বিষয়গুলো, সেগুলো হয়তো ফোরফ্রন্টে নিয়ে আসা হবে। কিন্তু আসলে সমালোচনার জন্য সমালোচনা এবং এখানে তর্কযুদ্ধে লিপ্ত হওয়ার মধ্য দিয়ে স্কোর বেশি করা বা কম করা যাবে, এই বিষয়ে এই কূটতর্কে লিপ্ত না হয়েই যেটা দরকার সেটা হচ্ছে এই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন যে যে কোনো মূল্যে আপনার বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে যদি সরকার পাল্টালে জেলখানায় যেতে হয়, দায় যদি আমাকে নিতে হয় সেটা আমি নেব, শি টুক দ্যাট রিস্ক। এবং এই যে কুইক রেন্টাল বলুন, আসলে পর্যাপ্ত পরিমাণে আপনার ইনসেন্টিভ যদি না থাকে, যারা এই কাজে আগুয়ান হবেন তারা তো সেফ প্রফিটের জন্য তারা আসছেন, তারা দেশ সেবার জন্য কিন্তু এখানে আগুয়ান হননি, এটা পরিষ্কার সাফ কথা। তো সেটা যদি তাদের এনশিওর করা না যায়, তাহলে তো তারা ওই খাম্বার মতো বিষয় নিজেদের সীমাবদ্ধ রাখবেন, এই রিস্কটা তারা নেবেন না। এবং গ্যারান্টিডভাবে তারা সেটা চেয়েছেন যে আপনার বিদ্যুৎ উৎপাদন করেন বা না করেন তাদের রেন্ট দিতে হবে। এবং সেইটা নিয়েই যত সমালোচনা, সেটার বোঝা কাদের উপর, মানে ডেফিনেটলি শাসক গোষ্ঠী, শাসক দল এবং এককভাবে আমাদের জাতির পিতার সুকন্যার উপরই বর্তাবে বা বর্তাচ্ছে, সেটা তিনি খুব ভালো করে জানেন। সেই রিস্কটা তিনি নিয়েছেন কেন? জনস্বার্থে, দেশের স্বার্থে এবং উৎপাদনে একটা বৈপ্লবিক পরিবর্তন যাতে নিশ্চিত করা যায় এই বিদ্যুৎ উৎপাদনে, সেই জন্য, সেই লক্ষ্যে। জি, মুফাজ্জল করিম, আপনি কিছু বলতে চান এই বিষয়ে? এই বিষয়ে কিছু বলতে চান কি? এই যে রিস্কটা নিয়েছে, এর মধ্যে আর কি, মানে রিস্কটা নিয়েছে কিন্তু এই যে দায় মুক্তির বিষয়গুলো সামনে আসছে এবং যেই কোম্পানিগুলো এইগুলি করেছে, রেন্টাল, কুইক রেন্টাল করেছে, তাদের বিষয়ে যে অর্থ পাচারের একটা অভিযোগ এসেছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে। কোনো অভিযোগ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এই জন্য অভিযোগ এই শব্দটার সঙ্গে রাজনীতিটা জড়িত থাকে। অতএব আপনি যদি ক্ষমতায় থাকেন আর আমি যদি আপনার সমালোচনা করতে হয় যে কোনো বিষয়ে, আপনার সাফল্য নিয়েও আমি করতে পারি, অভিযোগ তুলতে পারি। অতএব এই পর্যায়ে এগুলা নিয়ে না করে বরং কি কি কারণে কাঙ্ক্ষিত উন্নতিটা হয়নি সেটা চিহ্নিত করে সরকারকে বলা উচিত, তোমরা এই বিষয়গুলো দেখো এবং যত শীঘ্রই সম্ভব
এগুলার উন্নয়নের চেষ্টা করো, যদি না পারো তখন অবশ্যই এটার জবাব দিয়ে হবে এবং এর জন্য তোমাদেরকে কাঠগড়াই একসময়। এখন এই পর্যায়ে বলার কিছু দেখি না। জি, কলিমুল্লাহ, ফিলিস্তিনের পক্ষে আমেরিকায় যে ছাত্র বিক্ষোভ হচ্ছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন। এবং একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, যেটি দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, যে যাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হয় প্রতিনিয়ত, তারা যখন আমাদের দেশে এসে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে, সবক কথাটি বলছে, যে সবক দেয়, তখন বিষয়টি কেমন হয় আসলে? দেখুন, আসলে তো একটা বড় ক্যানভাসের খেলা, সীমায়িত করে দেখলে এটার ভেদ রহস্য বোঝা যাবে না। আপনার মূল সমস্যাটা লেভেন্টে, আপনার যেটা প্রমিসড ল্যান্ড ইসরায়েল এবং মতান্তরে প্যালেস্টাইন, এই যে তর্ক, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। 1948 সনে যখন আপনার মে মাসে এই টু স্টেট সলিউশনের প্রস্তাব করা হয় এবং সেই বেলফোর ডিক্লারেশনের হাত ধরে আপনার যে থিওক্রেটিক জুইস স্টেটটি আত্মপ্রকাশ করে, তার 9 মাস আগে অগাস্টে 47-এ থিওক্রেটিক স্টেট অফ পাকিস্তান বিশ্ব মানচিত্রে তার জায়গা করে নেয়। একটি থিওক্রেটিক স্টেট আরেকটি থিওক্রেটিক স্টেটের জাস্টিফিকেশন হিসেবে কাজ করেছে। প্রেসিডেন্ট রুজভেল্ট এবং সৌদি বাদশাহ আজিজ, এই দুইজনের যে আন্ডারস্ট্যান্ডিং বা রফাটা হয়েছিল আসওয়ান বাঁধের কাছে একটা রিভার ক্রুজে, তারই ফসল কিন্তু এই দুই স্টেট। এখন খেয়াল করে দেখেন, পাকিস্তান রাষ্ট্র বিপন্ন হয়েছে, 1971-এ দ্বিখণ্ডিত হয়ে গেছে বা ডিসব্যাম্বামেন্ট ঘটেছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আত্মপ্রকাশ করবার কারণে। এখন ইসরায়েল কিন্তু সেরকম একটা ক্রাইসিসে এখন পড়েছে। আপনার সব ফ্রন্টে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে তাদের। আপনার সেই হুতি, তারপরে এদিকে হিজবুল্লাহ, ওইদিকে আপনার ইরান, গাজায় হামাস, যারা প্রক্সি এবং সরাসরি ইরানের সঙ্গে এই যে যুদ্ধ খেলাটা আমরা প্রত্যক্ষ করছি সারফেসে, এটা কিন্তু বিষয়টা সেরকম নয়। 10 বছর ধরে ইরাক ইরান যুদ্ধ চলল, সেই যুদ্ধের পুরো সময়টা ইরান যে গোলা বারুদের চাহিদা, স্পেয়ার পার্টসের চাহিদা, পুরোটা মিটিয়েছে কিন্তু ইসরায়েল। অথচ অফিসিয়ালি আমরা জানি ইরান ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস কামনা করে। সেজন্য বিষয়গুলো সরল নয়। এই 10 বছরে ইরান থেকে পেস্তা বাদাম গিয়ে সয়লাভ করে ফেলেছিল ইসরায়েলের বাজার সুকগুলো, এবং একটা কিছু বিনিময় তো করতে হবে, বার্টার, অস্ত্রশস্ত্র এবং ফ্যান্টম বিমানগুলোর যে স্পেয়ার পার্টসগুলো ইসরায়েল সরবরাহ করেছে। এবং সেই জন্যই কিন্তু আয়াতুল্লাহরা এই যুদ্ধটা চালিয়ে যেতে পেরেছিলেন সাদ্দামের সঙ্গে। মানে সাদ্দাম যেটা বলবার চেষ্টা করছিলেন যে আরব বিশ্বের সঙ্গে পার্সিয়ানদের যুদ্ধ, তারই লিগেসি। এবং শেষ অবধি আমরা কি দেখলাম, যখন গালফ ওয়ার শুরু হলো, আপনার সাদ্দামের যে বিমান বাহিনী প্রায় 100-2 বিমান, শেষ অবধি কিন্তু আশ্রয় নিল গিয়ে ইরান, নিজেদের আপনার বস্তুগত ক্ষতি এড়াতে। ইরান কিন্তু সেই যুদ্ধজাহাজগুলো একটাও ফেরত দেয়নি, আত্মীকরণ করে নিয়েছে। তো এর ডিনামিক্স খুবই জটিল, মানে সরলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। ইসরায়েল যে কাজটি করছে, তারা একটা জায়ন ল্যান্ড প্রতিষ্ঠার চেষ্টা করছে, লার্জার, এই রিভার নাইল থেকে শুরু করে টাইগ্রিস ইউফ্রেটিস পর্যন্ত বিশাল যে টেরিটরি, এটা বলতে চাচ্ছে তারা জায়ন ল্যান্ড। এবং সেই দিকে অগ্রসর অংশ হিসেবে এই গাজায় তারা হামলাটা করেছে। এবং
গাজা জনমানব শূন্য করবার একটা পরিকল্পনা তাদের আগে থেকেই আছে। কারণ তারা আবিষ্কার করেছে যে গাজা হাইড্রোকার্বন অর্থাৎ তেল এবং গ্যাসের উপর ভাসছে, যেটি ইসরায়েলের প্রয়োজন, এবং সে কারণেই পোড়ামাটি নীতি অবলম্বন। 2016-র দিকে তারা প্রস্তাব করেছে ইউরোপের কাছে যে তারা প্রয়োজনে একটা কৃত্রিম দ্বীপ বানিয়ে দেবে এই গাজা উপকূল সংলগ্ন ভূমধ্য সাগরে। প্রয়োজনে সেখানে এই রেস্ট অফ দ্য পপুলেশন যারা সার্ভাইভ করবে তাদের সেখানে স্থানান্তর করে দেবে, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে দেবে, একটা আপনার সেতু তৈরি করে দেবে। তবুও গাজা তাদের চাই। জি, মহাজুর করিম। আচ্ছা, এই প্রসঙ্গে আমার কথা কিন্তু খুব সোজাসুজি সরল বলেছে। সেটা হচ্ছে ইসরায়েল যে কাজটা করছে এটা বর্তমান বিশ্বের কেউ কি সমর্থন করছে? আমার প্রশ্ন। বিগ পাওয়ারগুলো বাদ দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ধরুন যুক্তরাজ্য, জার্মানি, এদের কথা বাদ দিয়া আর কি কেউ এটা ইয়ে করছে সমর্থন? কোনো কেউ করছে না। যে তার বড় প্রমাণ হচ্ছে ছাত্র বিক্ষোভ যেটা আমেরিকাতে হচ্ছে। এই ছাত্ররা বিক্ষোভ করছে কোথায়? যে আমেরিকা পেছন থেকে যুদ্ধটা করাচ্ছে ইসরায়েলকে দিয়ে। আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েল একদিনও যুদ্ধ চালায় যেতে পারতো না বা চালায় যেতে পারবে না। তো সেই জন্যে তারা ওইখানে ইসরায়েলকে, নাহলে এক ধমক দিলে পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, ইসরায়েল বন্ধ করতে বাধ্য হয়। এবং সারা বিশ্বে সবাই মোটামুটি প্রতিবাদ করে, কিন্তু এই প্রতিবাদটা দৃশ্যগোচর হচ্ছে না। এটা দৃষ্টিগোচর হচ্ছে না কি জন্য হচ্ছে না? যে কারোর এমন কিছু শক্তি নাই যে গলা উঁচা করে কথা বলবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা অন্যান্যদের বিরুদ্ধে, যার ফলে এটার মাসুল দিতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে আবার শতকরা 100 জনই যে তারা যোদ্ধা তা তো নয়, হয়তো শতকরা 20 জন কি 25 জন কি 30 জন না হয় যুদ্ধ, কিন্তু বাকি যে আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, তাদের কথাটা একটি বারও কেউ ভাবছে না। ভাবতো যদি তাহলে পরে এটা বহু আগে এটা বন্ধ হয়ে যেতে পারত। আরেকটা কথা আমি বলতে চাই, আরব বিশ্বের ভূমিকাটাও আমার কাছে কেমন জানি একটু ঘোলাটে মনে হয়। আরব বিশ্বের যদি ঐক্য যেটা, সেটা যদি সুদৃঢ় একটা ঐক্য হতো, আরব বিশ্ব যদি বলতো ঠিক আছে 1967 সালে কি হয়েছিল আমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা তখন একটা লজ্জাজনক একটা পরিণতিতে, কিন্তু সেটা থেকে শিক্ষা নিয়ে আমরা এবার তোমাদের বিরুদ্ধে, কারণ অনেক এরপরে তো অনেক জল গড়িয়ে গেছে, আমরা তোমাদের বিরুদ্ধে এবার দাঁড়াবো। ইসরায়েলের সাধ্য নাই যে তারপরে ওই ফিলিস্তিনিদের বিরুদ্ধে এরকম করে একটা অন্যায় যুদ্ধ একটা চালিয়ে যায়। তো এই ধরনের সমস্ত পরিস্থিতি দুঃখজনক। মাঝখান থেকে 35,000-এর মতো ইতিমধ্যে ফিলিস্তিনিরা মারা গেছে, যার মধ্যে শিশু এবং বৃদ্ধ বৃদ্ধাই বেশি। তো এটা বন্ধ করার জন্যে একটা উদ্যোগ ইমিডিয়েটলি বড়দের মাঝ থেকে আসা উচিত। তা না হলে পরে শুধু বক্তব্য দিয়ে আর ইয়ে দিয়ে ধিক্কার জানিয়ে কিছু হবে না। এখানে একটা ভালো একটা কিছু ভূমিকা রাখতেই হবে। সেটা বাইডেন বা ট্রাম্প এদের কাছ থেকে আশা করা যায় না, কারণ তাদের মূল শক্তি তো হচ্ছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বা অর্থনীতির মূল চালকই হচ্ছে গিয়ে ইহুদিরা, পেছনে যারা রয়েছে। কিন্তু বাকি বিশ্বের অন্তত যারা এত সরাসরিভাবে ইসরায়েলদের কাছ থেকে উপকৃত না, ইহুদিদের কাছ থেকে, তারা কেন ঐক্যবদ্ধভাবে বলছে না? জাতিসংঘে যে সর্বশেষ যে প্রস্তাবটা গ্রহণ করা হয়েছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা কতটুকু ফলপ্রসূ হয় এটা দেখার বিষয় আছে। কারণ ইতিমধ্যেই তো মার্কিন যুক্তরাষ্ট্র একবার
ভেটো দিয়েই দিয়েছে। তো সেই জন্যে এই খেলাটা যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ হওয়া উচিত। আর কোনো দৃষ্টিকোণ থেকে আমি বলছি না, একমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে। নিরীহ শিশুরা, নিরীহ নারী এবং বৃদ্ধ বৃদ্ধারা প্রাণ দিচ্ছে, অকালে ঝরে যাচ্ছে। কোথায় যে এর সমাপ্তি হবে এটা ঠিক না। এটা একটা কলঙ্কময় অধ্যায় লিখিত হচ্ছে এখন মানব ইতিহাসের, কলঙ্কময় অধ্যায়। এই যে ঠুটো জগন্নাথ জাতিসংঘ, হ্যাঁ তাদের সেক্রেটারি জেনারেল সাহেব, তার ভূমিকা খুব খারাপ নয় অন্তত ইসরায়েলি যুদ্ধে, কিন্তু কোনো সমর্থন নাই। উনি তো ঢাল নাই, তলোয়ার নাই, বক্তব্য দেওয়া আর প্রতিবাদ জানানো পর্যন্তই শেষ। কিন্তু তাকে ব্যাক করার জন্যে যে শক্তিটা দরকার সেটা হচ্ছে এই বৃহৎ শক্তিগুলো। তাদের কাছ থেকে কোনো রকমের তেমন কিছু সমর্থন তিনি পাচ্ছেন না, বা কোনো আশ্বাস পাচ্ছেন না যে এটা আমরা বন্ধ করে দিচ্ছি, কিচ্ছু না, চুপ করে থাকে তারা। জাতিসংঘের মহাসচিব যখন বলেন একটা কিছু অ্যাকশনের কথা বলেন, তখন কোথাও থেকে সেটার সমর্থনে কোনো কথা বিগ পাওয়ারদের কাছ থেকে শোনা যায় না। তো এই জন্য বলছি পুরা ব্যাপারটাই অত্যন্ত দুঃখজনক। এবং এটার হ্যাঁ একটা সমাধানের পথ আমি দেখি, যদি আরব বিশ্বের ঐক্যটা যদি আরো দৃঢ় হয়, মজবুত, তারা যদি বলে যে প্রয়োজনে আবার আমরা যুদ্ধ করব, আবার আমরা বিলীন হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, পরাজিত হব, আবার আমরা রক্ত দিব, তবু এটা এত বড় অন্যায়টা আমরা হতে দিব না, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে। জি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আরব বিশ্বের ভূমিকার কথা আসলো যেহেতু, আসলে আপনার কাছে কতটা প্রশ্নবিদ্ধ মনে হয় এই যে আরব বিশ্বের ভূমিকাটা? দেখুন, যে প্রশ্নটা আমি জি আপনি তুললেন, আপনার ছোট্ট একটা উদাহরণ দিই আমি। হাশেমাইট কিংডম অফ জর্ডান, খেয়াল করেন, বনি হাশেম গোত্রের উত্তরসূরি যারা, তারাই রাজবংশ প্রতিষ্ঠা করেছেন, সেই আপনার গ্র্যান্ড শেরিফ অফ ম্যাক্কার উত্তরাধিকার। এবং সেই বংশের প্রিন্সেস, যার ধমনীতে আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত, তিনি নিজে ঘোষণা দিয়েছেন পাবলিকলি যে ইরান যে ৩০০টি ড্রোন এবং ক্রুজ মিসাইল হামলা চালালো, তার বেশ কিছু ইন্টারসেপ্ট তিনি নিজে তার যুদ্ধবিমান নিয়ে আকাশে উঠে সেটা নিউট্রালাইজ করেছেন জর্ডানের আকাশ সীমায়। মানে সরাসরি বেলিজারেন্ট একটা রং, মানে কোনো লুকছাপ নেই। তো ফলে যেখানে সৌদি আরব ট্যাক্টফুলি পক্ষেও না বিপক্ষেও না একটা অবস্থান নিয়ে আছে, সেখানে জর্ডান কিন্তু অ্যালংসাইড ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা একটা অবস্থান নিয়েছে সরাসরি। দে সাইডেড উইথ ইসরায়েল। এবং এর সুদূর প্রসারী কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদেরকে হয়তো দেখতে হবে। কি সেটা? রিড্রয়িং অফ দ্য ম্যাপ। জর্ডান হয়তো নাই হয়ে যাবে। ওই যে গ্রেটার ইসরায়েল যদি তৈরি হয় এই 2030-এর মধ্যে, তখন দেখা যাবে যে রিভার নাইল, ইজিপ্টের ফার্টাইল যে অংশটা, সেখান থেকে শুরু করে এই দজলা ফোরাত পর্যন্ত যে এলাকা, মাঝখানে জর্ডান তো পড়ছেই, ইরাকের ফার্টাইল অংশ পড়বে, মাস আরব জাতি যেখানে বসবাস করে, পুরোটা নিয়ে ইসরায়েল যদি এনশিওর করে তার শক্তিমত্তা বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে লার্জার ইসরায়েল এন্টিটি হিসেবে যদি এমার্জ করে, তখন গাজা কোনো ট্রিভিয়াল ইস্যু হয়ে দাঁড়াবে। কারণ গাজা ইজ ভেরি মাচ পার্ট অফ দ্যাট প্রমিসড ল্যান্ড। জি, এরপর আমরা একটা বিরতি দিতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ এন্ড ভিউজ। ছোট্ট একটা বিরতি দিতে যাচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে ছিলাম। আপনার কাছে আসতে চাই উপজেলা নির্বাচন নিয়ে, একেবারেই আপনার সাবজেক্ট যদি বলি আর কি, উপজেলা নির্বাচন। এই নির্বাচন কেন্দ্রিক অনেক কিছু হচ্ছে এবং দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ার একটা বক্তব্য আপনি এর আগে দিয়েছিলেন যে না হওয়ার সুবিধা অসুবিধা, কিন্তু এটি বিরাট অংশ বিরোধীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। সেক্ষেত্রে কি নির্বাচন উৎসব মুখর আমেজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা? দেখুন, ওটার মডেল তো আমরা ইতিমধ্যে পাইলটিং করে ফেলেছি 7 জানুয়ারির নির্বাচনে। প্রতিদ্বন্দ্বিতা এনশিওর করার জন্য উন্মোচন করে দেওয়া হয়েছিল বিষয়টা। 62 জায়গায় আপনার শাসক দল হেরে গেছে, নৌকা প্রতীক বরাদ্দ থাকা সত্ত্বেও, এবং এই 62 জন স্বতন্ত্র প্রার্থী এখন অপোজিশন বেঞ্চে বসছেন, যদিও তারা শাসক দলের অধিকাংশ ক্ষেত্রে তারা সমর্থক নেতাকর্মী। তো এটি প্রতিদ্বন্দ্বিতার যে এলিমেন্ট, সেটা বক্সে যদি টিক চিহ্ন দিতে চান দিতে পারবেন যে হয়েছে, তার প্রমাণ এই 62 জন। তো এখন এই যে সবগুলো উপজেলায় 4টা আপনার দফায় নির্বাচন, সেই 8 তারিখ থেকে শুরু হচ্ছে, মে মাসের সেই জুনের ফার্স্ট উইকে গিয়ে শেষ হবে। তো এখানে আপনার শাসক দলের এমপি অনেক জায়গায় তারা তার নিজস্ব ক্যান্ডিডেট কে সমর্থন করছেন, আবার শাসক দলের একনিষ্ঠ নেতা কর্মী তারা আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফর এক্সাম্পল কক্সবাজার, এখানে শাসক দলের যে মেম্বার পার্লামেন্ট আছেন কমল সাহেব, তার সমর্থিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মুজিব সাহেবের সঙ্গে। তিনি কিন্তু আওয়ামী লীগের ডাইহার্ড একজন নেতা কর্মী। আপনার মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা অনুশাসনের মতো দিক নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের, যে যারা এমপি এবং মন্ত্রী তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন। তার এই যে ডিকটাম, সেটাও তো সবাই অনার করছেন বলে আমার মনে হয় না। অর্থাৎ এই যে ইগনোর করাটা, সেটার সূত্র ধরেই কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। নাথিং শুড গো আনচ্যালেঞ্জড, এই স্পিরিট। এবং আপনার কনসিস্টেন্টলি পারসিস্টেন্টলি সেই 2014 থেকে শুরু করে এ পর্যন্ত বিএনপি কিন্তু ক্রমে তারা নিজেদের মার্জিনালাইজড করে ফেলেছেন, একটা প্রান্তে নিয়ে গেছেন যে আমরা অংশগ্রহণ করব না। এই যে বয়কট করার যে স্টান্স, তার ধারাবাহিকতায় তারা কিন্তু এবারও তাই করলেন। তাদের দৃষ্টিতে এই যে প্রতীক বরাদ্দ হচ্ছে না, তার মানে ইটস এ ট্র্যাপ, এই ট্র্যাপে পা দেওয়া যাবে না। সেই চিন্তা থেকে তারা কিন্তু তাদের নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছেন না, বরং ভৎসনার একটা জায়গায় নিয়ে গেছেন, যে কেউ যাতে শুধু ভৎসনা না, বহিষ্কারও করতেছে। মানে প্রথমত ভৎসনা, তো পরে এক্সাম্পল তো সেট করতে হবে, তা না হলে তো সবাই হুড়মুড় করে গিয়ে অংশগ্রহণ করবে, সেই ব্যাপারটা আছে। তো ফলে এখানে যেহেতু এখন পর্যন্ত ডি ডে, যেটা 8 তারিখ, এখন পর্যন্ত আমরা দেখছি না সম্পন্ন হয়ে যায়নি, এটা আগাম মন্তব্য করা মুশকিল। তবে ট্রেন্ডটা অনেকটা এরকমই। জি মুহাজ্জর করিম, এই যে প্রতিদ্বন্দ্বীদের কথা বলা হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতার সংজ্ঞা কি চেঞ্জ হয়ে গেল কিনা, আর প্রতিদ্বন্দ্বীদের সংজ্ঞাটা কি চেঞ্জ হয়েছে কিনা, আর বিরোধীরা যে যাচ্ছে না ধারাবাহিকভাবে নির্বাচনে, এটা কি ভুল হচ্ছে কিনা? দেখুন, কে গেল মানে নির্বাচনে, কে না গেল, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রার্থী কে না, সেটা নয়, নির্বাচনটা এটা সুন্দর হয় কিনা, সুষ্ঠু হয় কিনা, সর্বোপরি এটা কলুষমুক্ত হয় কিনা, নাকি ওই রাত্রের ভোট, অমুক ভোট, তমুক ভোট, এই সমস্ত কতগুলা স্টিগমা লেগে গেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, এগুলো তো দূর করতে হবে। আজকে স্বাধীনতার 50-52 বছর পরেও যদি আমরা এই কিভাবে একটা নির্বাচন করতে হয় তাও যদি না জানি, এর চাইতে বড় দুঃখজনক কিছু না। কারণ আমরা এই সমস্ত নিয়ে কথা বলা সেই 60-70 বছর আগে পাকিস্তানি আমলে
বলেছি, সেখান থেকে আমরা যে একটা খুবই পরিশীলিত একটা জাতি বা একটা খুব প্রাজ্ঞ বিজ্ঞ একটা রাজনীতি মনস্ক জাতি, এটার প্রমাণ তো আমরা দিতে পারি নাই আজ পর্যন্ত। সেই জন্য আমার কথা হচ্ছে, যার খুশি নির্বাচন করুক না করুক কিচ্ছু যায় আসে না, বিএনপি আসলো কি না আসলো দরকার নেই, কিন্তু যে বা যারা নির্বাচন করবে তারা যেন একটা সুন্দর নির্বাচন, অর্থাৎ যে নির্বাচনে কোনো রকমের কোনো আপনার কলুষতা থাকবে না, সেরকম একটা নির্বাচন হওয়া চাই আছে। এখন আসুন, শুধুমাত্র কি এইভাবে একতরফা, তাহলে প্রশ্ন আসে, আমি আমার নিজেকেই নিজে প্রশ্ন করি, তাহলে কি এইভাবে চলতে থাকবে? একটি দলই মোরলেস শুধু আওয়ামী লীগ বলা যায় আর কি, গত 15-20 বছর যাবৎ তারাই চালিয়ে যাচ্ছেন এবং আগামী 15-20 বছর। তাহলে ডেমোক্রেসি, গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্যে বাঙালি রক্ত দিল, এবং সেই গণতন্ত্র কি এটাই বলে যে একদলীয় নির্বাচন হতেই থাকবে? আর ওই কি দামি না কি একটা কতগুলো শব্দ ইদানিংকালে শোনা যায়, দামি প্রার্থী, জীবনেও কোনদিন আমরা এগুলো শুনি নেই। আমার নিজের হাতে দিয়ে আমি অনেক নির্বাচন করেছি রিটার্নিং অফিসার হিসাবে, তারপরে এমনিতে মানে পর্যবেক্ষক হিসাবে, কিন্তু এখন যেগুলো হচ্ছে আর কি, এটার কোনো জবাব নাই, লাজবাব। তো সেগুলা বন্ধ করুন। আচ্ছা, আমার শেষ কথাটি হচ্ছে, নির্বাচন কমিশন এখন পর্যন্ত মোটামুটি আমি বলবো তাদের বক্তব্যের মধ্যে, কার্যকলাপের মধ্যে যাই হোক না কেন, বক্তব্যের মধ্যে, কার্যকলাপে কি করবে না করবে সেটা পরীক্ষা হলে গেলে বোঝা যাবে, পরীক্ষার হলে গেলে বোঝা যাবে। পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত যত কথাই বলুক না কেন যে আমি খুব ভালো জানি বা লেখাপড়া করেছি, তাতে কিছু হবে না। কিন্তু নির্বাচনের সময় তাদের কি ভূমিকা, এই যে বলছে যে প্রার্থীটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিব, এই কেন্দ্র বন্ধ করে দিব, এই করব, দেখা যাক ওই ফলেনও পরিচয়তে আগে কি ফল ধরে সেটার উপরে। তার চাইতেও আমার বড় কথা, আমার নিজের অভিজ্ঞতা থেকে, প্রশাসনের একটা খুব একটা প্রশংসনীয় ভূমিকা কিন্তু গত কোনো ইলেকশনে দেখা যায় নাই। কি জন্য দেখা যায় নাই? কারণ ওই যেহেতু এটা একটি রাজনৈতিক দল দেশ শাসন করছে এবং এটা কোনো নিরপেক্ষ দল নয়, যেমন সরকার যেটা, সেটা নিরপেক্ষ দলের সরকার নয়। যদি একটা নিরপেক্ষ সরকার হতো তাহলে প্রশাসন হয়তো যা খুশি তাই করতে পারত। কিন্তু এখানে আড়াল থেকে যদি বলা হয়, এই কি করছেন আপনি, বেশি বাড়াবাড়ি করছেন, এই একটা শব্দতেই কিন্তু বাস আগামী 20 বছর যে চাকরি করবে বা 25 বছর চাকরি করবে সে হাত পা গুটায় ফেলবে। তো আমি বলতে চাই যে রিজেকের মালিক আল্লাহ, কি হবে না হবে তিনি জানেন। আপনি ভবিষ্যতে প্রমোশন পাবেন কিনা, চাকরিতে বরখাস্ত হবেন, আপনি আপনার বিবেক বর্জন করলে কি হবে, না করলে কি হবে, সেটা চিন্তা একবার করে দেখুন। আপনার বিবেকের শাসনকে আপনি মানুন। ওই টেলিফোনে কি হুমকি দিলেন আর কি না, দেখবেন দেশবাসী এটা প্রশংসা করবে। আর দেশবাসী যদি আপনার সঙ্গে থাকে, যাদের জন্য এত কিছু কর্মকাণ্ড, এই নির্বাচনগুলো, তারা যদি সঙ্গে থাকে, তাহলে প্রশাসনের শক্তি অনেক গুণে বেড়ে যেতে বাধ্য। তাদের বসেরা যাই বলুন না কেন। সেই জন্যে এখন যারা প্রশাসনে আছেন, এরা আমার অনুজ প্রতিম, তাদের অনেকেরই চাকরি আমাদের সময়ে হয়েছে, বেশিরভাগই পরে এসছেন। কারণ আমারও প্রায় 30 বছর হতে চলল চাকরি থেকে অবসর গ্রহণ করেছি। তো অতএব সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের বিবেকের কাছে জবাবদিহি করুন এবং আপনাদের ভুলে গেলে চলবে না যে আপনি ডিসি না ওসি না এসপি না ইউএনও, তার থেকে বড় পরিচয় হচ্ছে আপনি এই দেশের একজন সন্তান,
এই দেশের একজন নাগরিক এবং একজন শিক্ষিত জাগ্রত বিবেকের মানুষ। আপনার একটা দায়িত্ব আছে যাতে করে ইতিহাসে লেখা থাকে যে অনেক অনাচারের বিরুদ্ধে সেই দেশের প্রশাসন মাথা তুলে দাঁড়িয়েছিল এবং দেখা গেল যে শেষ পর্যন্ত 2024 সালে একটি নির্বাচনে তারা দৃষ্টান্ত স্থাপন করেছিল, যার ফলে পরবর্তী জাতীয় নির্বাচন, অমুক নির্বাচন সবগুলো ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে হয়েছিল। আমি আকুল আবেদন রাখতে চাই একজন প্রাক্তন সৈনিক হিসাবে বর্তমান সৈনিকদের কাছে যে আপনি আপনার বিবেককে জাগ্রত করুন এবং আপনার আইন মোতাবেক, আপনার বিধি মোতাবেক একটা নির্বাচন দেশকে উপহার দিন। তাহলে পরেই দেখবেন এই দেশে গণতন্ত্র আসতে বাধ্য। তা না হলে এই গণতন্ত্রের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। শুধু গণতন্ত্র নয়, জাতীয়তাবাদ বা অন্যান্য এগুলোও ছিল। তখন ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ইত্যাদি ছিল, কিন্তু গণতন্ত্র একটা প্রধান একটা অনুষঙ্গ ছিল। সমস্ত বৃথা হয়ে যাবে। যে কথাটি মোফাজ্জল করিম বলছিলেন, আহ্বান জানাচ্ছিলেন আসলে, তো এই যে রাজনৈতিক দল তো আসলে সরকার চালাবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া। তো রাজনৈতিক দলের ইচ্ছার বাইরে প্রশাসন চাইলে কি কিছু করতে পারে, সম্ভব? দেখুন, ম্যাক্স ওয়েবার জার্মান সমাজ তত্ত্ববিদ, তিনি এই আইডিয়াল কনস্ট্রাক্টিভ ব্যুরোক্রেসি তৈরি করেছিলেন এবং এর যে ডার্কার সাইডটা, যে প্যাথোলজিক্যাল বা ডিসফাংশনাল অ্যাসপেক্টস, তিনি প্রচুর গবেষণা হয়েছে। আপনার কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন দেশে, কোন কালচারে এটি অপারেট করছে। আপনার নৈব্যক্তিকতা আপনার ওয়েবার এক্সপেক্ট করেছেন, এটা ছিল তার প্রত্যাশা। বাস্তবে সেটা কি সম্ভব? বাংলাদেশের মতো দেশে বলতে গেলে অসম্ভব। কিন্তু আবার ওই দৃষ্টান্তও আছে আপনার যে সেলফ প্রিজার্ভেশনের। তারা যদি চান নিজেদের প্রোটেক্ট করতে, সেটার দৃষ্টান্ত আমরা অতীত ইতিহাসে কিন্তু বাংলাদেশে দেখেছি। দুটি সরকারের পতন ঘটেছে, একটি এরশাদের আর একটি খালেদা জিয়ার। এই জনকৃত্যকরা একতাবদ্ধ হয়ে স্ট্যান্ড নেওয়ার কারণে। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস একটা ল্যামেন্টেশনের সুরে আমাকে বঙ্গভবনে বসে বলেছিলেন, আমরা তখন জাস্ট জানিপথ প্রতিষ্ঠা করেছে আনুষ্ঠানিকভাবে, রাষ্ট্রের প্রথম ব্যক্তি হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি। তিনি বলছিলেন যে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে সকল সচিব একত্রে এসে তার কাছে জানান দিয়েছিলেন যে তারা বেগম খালেদা জিয়ার সরকারের সঙ্গে কাজ করতে রাজি নন। সেরকম একটি পরিস্থিতিতে তার সম্মুখীন হয়ে আব্দুর রহমান বিশ্বাসকে কিন্তু এই রিয়ালিটিটা মেনে নিতে হয়েছে, হজম করতে হয়েছে। হি হ্যাড টু সোয়ালো দ্যাট। তার স্বীকারোক্তি ছিল আমার কাছে। সিটিং প্রেসিডেন্ট, চারদিকে বঙ্গভবন কিন্তু ট্যাঙ্ক তখন পজিশন নিয়ে বসে আছে। এটা জেনারেল নাসিমের নেতৃত্বে এটা অভ্যুত্থানের প্রচেষ্টা তখন আমরা লক্ষ্য করেছিলাম সেই সময়। জি, নির্বাচন প্রসঙ্গ তো মোটামুটি হলো। আমরা আরেকটি বিষয়ে, যেটি রোহিঙ্গা ইস্যু, গতকালই বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনের আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছিলেন। যেটি রোহিঙ্গা ইস্যুতে তারা রোহিঙ্গা সংকট নিরসনে বিভিন্ন দেশের সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এর আগের আলোচনাগুলোতে আপনি বলছিলেন যেমন প্রমিস ল্যান্ডের কথা, ওদিকে প্রমিস ল্যান্ডের কথা বলছিলেন, এদিকেও একটা আপনি বলছিলেন এটা বৃহত্তর পরিসরে একটা কিছু হওয়ার শঙ্কার কথা আপনি বলছিলেন। এখন এই যে রোহিঙ্গারা এসেছে এবং দীর্ঘদিন আমাদের এখানে রয়েছে, তাদের ফেরত পাঠানো যাচ্ছে না, এটা আসলে ফেরত পাঠানো কতটা সম্ভব আপনি মনে করেন? দেখুন, সম্প্রতি ভারতের আপনার বিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা ইন্টারভিউ দিয়েছেন। পরিষ্কার খোলামেলা বলেছেন ভারতের অখণ্ডতা, ভারতের জাতীয় নিরাপত্তার প্রয়োজনে
এই অঞ্চলটি খুব গুরুত্বপূর্ণ, পার্বত্য চট্টগ্রাম এবং হাই অল্টিটিউড টেরেন বান্দরবান। এবং কোনো কারণে ইন কেস অফ ইভেনচুয়ালিটি চীন যদি এসে হামলে পড়ে, তখন তাদের অল্টারনেটিভ একটা রুট প্রয়োজন হবে টু কানেক্ট উইথ নর্থ ইস্ট ইন্ডিয়া। এবং সেক্ষেত্রে বাংলাদেশ হবে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি নিয়ামক, বিশেষ করে বাংলাদেশের এই অঞ্চলটা যেখানে কুকি চীন এখন অপারেট করছে। এবং ওনার এই সর্বশেষ ইন্টারভিউতে তিনি কিন্তু ব্যাংক লুটের প্রসঙ্গটাও নিয়ে এসেছেন, মানে একেবারে হালফিল বক্তব্য, কিন্তু পুরো নয়। আর 2700 বছর আগে আপনার বনি মানেসা, ওয়ান অফ দ্য লস্ট ট্রাইবস অফ ইসরায়েল, তারা এসে কিন্তু থিতু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে। এবং আমি একটা রেফারেন্স দেখেছিলাম, আমাদের যে সাজেক ভ্যালিতে আমরা আপনার এক্সকারশনে যাই, সেখানে একটা জুইশ ভিলেজ তারা এস্টাবলিশ করেছিল। মানে তখন তো খুব আনডিমার্কেটেড একটা অবস্থা। এবং এখানে এই মানসা লস্ট ট্রাইবের হাজার খানিক যোদ্ধা এবার গাজাত এবং আপনার লেবানন সীমান্তে গ্যালিলিতে ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে গেছে। বিষয়গুলো কিন্তু ডিসকানেক্টেড নয়। আর ইসরায়েলের তো আসলে স্ট্র্যাটেজিক ডেথ নাই, কত লোক অ্যাবজর্ভ করবে? আপনার মিসেস গোল্ডা মেয়ার যখন প্রাইম মিনিস্টার, তখন মেজরা তার কাছে চিঠি লিখে দাবি করলো যে ইসরায়েলের কনস্টিটিউশন অনুসারে তাদের রাইট আছে টু রিটার্ন। আলিয়া বলে তারা, হিব্রু শব্দ। এবং অ্যাকর্ডিংলি মিসেস গোল্ডা মেয়ার চিফ রাবাই অফ ইসরায়েলকে পাঠিয়েছিলেন আইজলে। তিনি সব দেখে শুনে রায় দিয়েছিলেন যে এদের দাবি সঠিক। তারপর প্রায় 12,000-এর মতো মেজো জু তারা আপনার আলিয়া এক্সারসাইজ করে ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণ করেছে, আইডিএফ এর যোগ দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে। এবং বাকিদের তো পুরো পপুলেশনকে তো অ্যাবজর্ব করা সম্ভব না। তো ন্যাচারালি রেশনাল তৈরি হয়ে যায় যে আরেকটা সেকেন্ড ইসরায়েল আমাদের এই অঞ্চলে তৈরি করার অনুষ্ঠান শেষ পর্যন্ত সুযোগ আছে কিনা। মোফাজ্জল করিম, আপনার কাছে জানতে চাই, রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং বর্তমান প্রেক্ষাপট, আসলে আমাদের সফলতা ব্যর্থতা, আসলে কতটুকু কি করতে পেরেছি, কতটুকু কি করা উচিত? রোহিঙ্গা সমস্যা যেটা, এটা দুঃখজনক হলো সত্য। প্রাথমিক অবস্থায় যখন প্রথম এরা করলো, সমস্ত বিশ্ব আমাদেরকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসা করলো, ঠিক আছে। কিন্তু এর পরে থেকে বাংলাদেশের যে কূটনৈতিক তৎপরতা যেটা আর কি, সেটা প্রশংসা পাওয়ার মতো ছিল না। কারণ যদি আমরা মনে করে থাকি যে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বিপন্ন একটা জাতিগোষ্ঠীকে তিনি জায়গা দিয়েছেন, যারা মৃত্যুর মুখে পড়ে গেছিল তাদেরকে এনেছেন, রেখেছেন, এবং ঠিক আছে আমরা এদেরকে একেবারে নাগরিকত্ব দিয়ে দিব, তা তো না। তাদেরকে টেম্পোরারিলি বিপন্ন একটা জাতিকে আমরা বলেছি আসো থাকো, কিন্তু বাবা 2 দিন পরে তোমাদের চলে যেতে হবে। কিন্তু চলে তো তারা যাবে, কোথায় যাবে? এইখানেই কূটনীতির প্রয়োজন পড়ে। এই জন্যে, কারণ মিয়ানমারের যারা এদেরকে তাড়িয়ে দিয়েছে রোহিঙ্গাদের, তারা তাদেরকে ফেরত নেওয়ার মোটেই আগ্রহী না। হ্যাঁ, আগ্রহী হবে তখনই যদি তাদের মুরব্বী যারা, সেই মুরব্বীদের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু ভালো। যেমন এক মুরব্বী হচ্ছেন চায়না, আরেক মুরব্বী হচ্ছে গিয়ে ভারত, আরেকটা মুরব্বী হচ্ছে রাশিয়া। এদের সঙ্গে তো আমাদের সম্পর্ক খুবই ভালো। চায়নার সঙ্গে তো কোনো রকম বিরোধ নাই, বরং দিন দিন সম্পর্ক উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। এবং ভারত তো আমাদের পরীক্ষিত বন্ধু, আমাদের বলার অপেক্ষা রাখে না। তাহলে কেন ব্যাপারটা কেন গোড়াতেই কেন আগালো না? গোড়াতে এটাকে আমার পর্যবেক্ষণ যেটা আর কি সামান্য মিসহ্যান্ডেল করা হয়েছে। আমরা মিয়ানমারের যে সমস্ত খেলোয়াড়, তাদের চাল আমরা ধরতে পারি নাই। তারা বলেছে হ্যাঁ ওই তো নিয়ে নিব, এর মধ্যে নিয়ে কয়েক মাস পরে নিয়ে নিয়েছি। আরে তারিখটা কবে, কয়জন নিবা,
এই করে তারপরে না, আমরা একটা চুক্তি স্বাক্ষর করে চলে আসলাম। ওইটা একটা হিমালয়ান ব্লান্ডার হয়েছিল, যেটাকে মিয়ানমার আঁকড়ে ধরে বসে আছে যে হ্যাঁ নিব তো বলেছি, কবে নিব সেটা তো বলি নাই, তো সময় আসুক, সময় হয়তো রুশ কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ মোহাজ্জল করি এবং ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।